হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো গাইস, বরাবরের মতো আরো একটি গল্প নিয়ে চলে এসেছি। তো গাইস, আজকের গল্পের নাম হচ্ছে অচিন্ত। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। আজ করিম আর রতনের সাথে কোনো লাশ নেই, কারণ আজ হাটের দিন ছিল। পাশের বড় বাজার থেকে মাসের বাজার করতে গিয়েছিল তারা, কিন্তু তাদের ভ্যানের চেনের সমস্যা হওয়ার কারণে সেটাকে ঠিক করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। বাজার থেকে তাদের গ্রামে বেশ অনেকটাই দূরে। তখন তারা বাড়ির পথ ধরলো, তখন চারপাশটা ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে। শীতের রাত, তার উপর আজ এত ঘন কুয়াশা যে ভ্যানের হাত দশেক সামনে রাস্তা ঠিক মতো দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশে বিশাল বিশাল বাঁশঝাড় আর তেঁতুল গাছ অন্ধকারটাকে যেন আরো বেশি ভারী করে তুলেছে। রতন ভ্যান চালাচ্ছে আর করিম ভ্যানের একপাশে বসে আছে। ভাইজান, আজকে বড্ড দেরি হইয়া গেল। এমনিতে ভ্যান লাশ আনতে আমাদের ভয় ডর লাগে, কারণ আমি জানি ভ্যানে কি আছে, কিন্তু আজ এই খালি ভ্যান চাইলা নিয়ে যাইতে আমার বেশি ভয় ডর করছে। মনে হইতেছে অন্ধকারের মধ্যে থাইকা কেউ আমাগো দিকে তাকাইয়া আছে। আরে এত ভয় পাইলে চলবো না রে রতন, দুনিয়াতে অন্ধকার বইলে তো কিছু থাকবোই। আর এই রাস্তায় তো আমরা নতুন না, তুমি ভ্যান চালাও আর আধা ঘন্টার মধ্যে আমরা গ্রামে পৌঁছে যাবো। করিম সাহস দিলেও রাস্তায় নিঃশব্দটা সত্যি অদ্ভুত। শীতের রাতেই সাধারণত ঝিঁঝি পোকা বা শিয়ালের ডাক শোনা যায়, কিন্তু আজ পুরো রাস্তা একদম চুপচাপ। হঠাৎ রতন সজোরে ভ্যানের ব্রেক কষলো। ভ্যানটা একটা বড় ঝাঁকুনি খেয়ে থেমে গেল। কিরে রতন, ব্রেক করলি কেন? কি হয়েছে? ভাইজান, সামনের রাস্তার মাঝখানে কেটা যান খাড়াই আছে দেখো। করিম ভ্যান থেকে নেমে সামনের দিকে তাকালো। ঘন কুয়াশার ভিতর দিয়ে একটা ছোট্ট আলো তাদের দিকে এগিয়ে আসছে। আলোটা একটা পুরানো মোর্চে ধরা হ্যারিকেন হাতে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সে একজন অতি বৃদ্ধ লোক। তার পিঠটা পুরোপুরি ভাবে ধনুকের মতো বাঁকা, পরনে একটা তালি দেওয়া ময়লায় চাদর আর একটা ফতোয়া। এই রাতে শীতের মধ্যে লোকটা থরথর করে কাঁপছে। বাজান, অনেক দূর থেকে হাইটা আইছি, হাটে গিয়েছিলাম আমার নাতির লাইগা ওষুধ আনতে, কিন্তু রাত হইয়া যাওয়ায় রাস্তা হারাই ফেলি। আমার পা দুইটা আর চলতেছে না। তোমরা কি আমাকে একটু সাহায্য করবা বাজান? চাচা, আপনার গ্রাম কই? আমরা তো আমাদের গ্রামে যাইতেছি। বাবজান, আমার গ্রামের নাম অচিনপুর। ওই যে সামনে রাস্তাটি দেখতে পাইছো, ওই রাস্তার ধারে সরু একটা রাস্তা ধরে একটু সামনে গেলে আমাদের গ্রাম। আমার নাতিটা বড্ড অসুস্থ বাজান, আমি ওষুধ না নিয়ে গেলে পোলা হয়তো আজকে রাতেই মারা যাইব। তোমরা আমারে একটু তোমাদের ভ্যানে করে আগাইয়া দিবা। অচিনপুর নামের কোন গ্রামের কথা করিম বা রতন এর আগে কখনো শোনেননি, কিন্তু বৃদ্ধের করুণ অবস্থা আর তার অসুস্থ নাতির কথা শুনে করিমের খুব মায়া হলো। ঠিক আছে চাচা, আপনি ভ্যানে উইটা বসেন, আমরা আপনার ওই গ্রামে দিয়ে আইতাছি। রতন ভ্যান ঘোরা ডান দিকে ওই রাস্তায় ঢোক। কিন্তু ভাইজান, ওই রাস্তা তো আমরা চিনি না, আর রাত তো প্রায় অনেক হয়েছে। আহা রতন, একজন বিপদে পড়া সাহায্য চাইতেছে আর তুই রাতে অজুহাত দিতাছিস ভ্যান ঘোরা জলদি। রতন আর কোনো কথা না বাড়িয়ে ভ্যান ঘুরিয়ে ডান দিকে সরু রাস্তায় নামিয়ে দিল। বৃদ্ধ লোকটা ভ্যানের পিছনের দিকে জড়সড় হয়ে বসে রইল। রাস্তাটা খুব অদ্ভুত, কোনো মানুষের পায়ের ছাপ নেই বা গরুর গাড়ির চাকার দাগ নেই। মনে হচ্ছে বছরের পর বছর ধরে এই রাস্তায় কেউ হাঁটে না। চারপাশের কুয়াশা যেন আরো বেশি ঘন হয়ে তাদেরকে ঘিরে ধরলো। বেশ কিছুক্ষণ ভ্যান চালানোর পর কুয়াশা কিছুটা কেটে গেল। রতন দেখলো সামনে একটা পুরানো গ্রাম, আর গ্রামের মধ্যে যাওয়ার একটা প্রবেশ পথ। গ্রামের ঘরবাড়িগুলো সব মাটির তৈরি আর চালাগুলো খড়ে, কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হলো এই রাতে গ্রামটার মধ্যে কোনো মানুষ ঘুমাচ্ছে না। ভাইজান দেখেন, এত রাতে গ্রামের মানুষরা সব বাইরে ঘোরাঘুরি করতেছে। ভাইজান, এই গ্রামের মানুষরা কি কেউ কখনো ঘুমায় না? সত্যি, গ্রামের উঠানগুলোতে এবং রাস্তায় অনেক মানুষের আনাগোনা, কিন্তু গ্রামের পরিবেশটা হাড়হিম করা। কেউ কোনো কথা বলছে না, কোনো বাড়ি থেকে আলো বা আগুনের ধোঁয়া বের হচ্ছে না। চাঁদের ফ্যাকাশে আলোতে মানুষগুলোকে কেমন জানি ফ্যাকাশে আর রক্তশূন্য দেখাচ্ছে। বালতিটা যখন উপরে এলো, রতন অস্পষ্ট দেখলো বালতিটা তলাটা পুরোপুরি ভাবে ভাঙা, সেখান থেকে কোনো পানি পড়ছে না। তবুও মহিলাটা শূন্য বালতি নিয়ে ঢেলে দেওয়ার ভান করছে। আর একটু সামনে একজন কামার লোহা পেটাচ্ছে, হাতুড়ি দিয়ে লাল লোহার উপরে আঘাত করছে, কিন্তু কোনো টং টং আওয়াজ বের হচ্ছে না। পুরো গ্রামটা যেন একটা বোবা ছবি। হ্যাঁ ভাইজান, আমার শরীরটা কেমন জানি অবশ হইয়া যাইতেছে। এই গ্রামের মানুষগুলা কোনো কথা কয় না কেন, আর তাগো চেহারা এমন সাদা ফ্যাসে কেন? আমি তো কিচ্ছু বুঝবার পারতাছি না রে চাচা। মিয়া, আপনার গ্রামেই তো আইসা পড়ছি, আপনার বাড়িটা কোনটা? কিন্তু বৃদ্ধ লোকটা কোনো উত্তর দিল না। করিম পিছনে ফিরে তাকিয়ে বৃদ্ধ লোকটির সঙ্গে কথা বলার জন্য যখন পিছনে ঘুরে তাকিয়ে, তখন করিমের শীত দ্বারা একদম ঠান্ডা স্রোত নেমে এলো। ভ্যানের পিছনে কেউ নেই, বৃদ্ধ লোকটা সম্পূর্ণভাবে উধাও। ভাইজান, ওই বুড়ো লোকটা কই গেল? ও তো ব্যান্ড দেখাইয়া নামে নাই। রতনের চিৎকারে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকা সব মানুষ হঠাৎ করে
করে তাদের কাজ থামিয়ে দিল। তারা সবাই একসাথে কোনো যান্ত্রিক মেশিনের মতো ধীরে ধীরে করে মাথা ঘুরিয়ে করিম আর রতনের দিকে তাকালো। তাদের সবার চোখগুলো ঘোলাটে সাদা, চোখের কোনো মনি নেই। আর ঠিক তখনই করিমের নজর পড়ল সামনে উঠানে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে। লোকটার গলায় বাঁদিকে একটা বড় কাটা দাগ। করিমের সেই লোকটাকে চেনা চেনা মনে হলো। ওই রতন, ওই যে দেখ উঠানে ওই লোকটা খাড়াইয়া আছে, ওইটা তো শোভান মিয়া। শোভান মিয়া কেন? শোভান মিয়া ভাইজানে গত বছর বর্ষাকালে গলা কাটা অবস্থায় যে লাশটা আমরা দাফন করেছিলাম, ওইটা তো সেই শোভান মিয়া। আমরা এই মানুষের গ্রামে নাই, আমরা মরা মানুষের গ্রামে ঢুইকা পড়ছি। মরা মানুষের গ্রাম ভাইজান, আপনি এগুলো কি কইতাছেন? এই যে দেখ, ওই যে মহিলা আমাগো দিকে আগাইয়া আইতেছে। করিমা আর রতন দেখলো গ্রামের সেই ঘোলাটে চোখের মানুষগুলো এবার আর তারা কেউ দাঁড়িয়ে নেই। তারা খুব ধীরে ধীরে ভারী পদক্ষেপে ভ্যানের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তাদের হাঁটার মধ্যে কোনো স্বাভাবিক ছন্দ নেই, যেন মনে হচ্ছে বাতাস তাদেরকে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে আসছে। তাদের চোখে কোনো মায়া নেই, আছে এক শূন্য মৃত দৃষ্টি। রতন, ভ্যান ঘোড়া, জলদি ভ্যান ঘোড়া, আমাগো এখান থেকে বাহির হইতে হইব। রতন কাপা কাপা হাতে ভ্যানের হাতল ধরলো আর ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু ভ্যানটা যেন মাটির সঙ্গে শেকের গজিয়ে আটকে গেছে। রতন তার সর্বশক্তি দিয়ে ভ্যানটা টানলেও ভ্যানটি এক ইঞ্চিও নড়ল না। ছায়ড়া দে রতন, দৌড়া। যে রাস্তা দিয়ে আইসলাম সেই রাস্তা ধইরা সোজা দৌড়ে এখান থেকে পালিয়ে যাই। করিম আর রতন ভ্যান ফেলে দিয়ে রেখে গ্রামের প্রবেশ পথের দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু আশ্চর্য বিষয় হলো, তারা যতই দৌড়াচ্ছে গ্রামের রাস্তা যেন ততই লম্বা হচ্ছে। রাস্তার দুপাশে মাটি দিয়ে তৈরি ঘরগুলো তাদের সাথে সাথে যেন এগিয়ে চলছে। তারা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠলো, কিন্তু গ্রামের সীমানা পার করতে পারলো না। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো সেই বৃদ্ধ লোকটা, যাকে তারা ভ্যানে করে নিয়ে আসছিল। বৃদ্ধের চেহারা এখন আর কোনো সেই দুর্বল অসহায় মানুষের মতো নেই। তার মুখটা বিকৃতি হয়ে গেছে, চামড়াগুলো ঝুলে পড়েছে আর চোখ দুটো ঘোলাটে কালো। কই যাও তোমরা? তোমরা তো আজকে আমার মেহমান, আমি তোমাগো ডাইকা আনছি, আর তোমরা আমার নাতিরে না দেইখা চইলা যাইবা? আপনি কে? আমাগো এই মরা মানুষের গ্রামে কেন আনছেন? আপনারে তো আমি কোনো ক্ষতি করি নাই, আর আপনি তো নিজেই জিন্দা নাই, আমাগো ছায়ড়া দেন। তখন বৃদ্ধ লোকটা হাসতে হাসতে বলল, আমি জিন্দা নাই, এই গ্রামে কেউ জিন্দা নাই। 20 বছর আগে এক মহামারীতে এই অচিনপুর গ্রামের সবাই এক রাতে মায়েরা সাপ হয়ে গিয়েছিল, আর কেউ আমাগো দাফন করতে আসে নাই। আমাগো লাশগুলা পয়সা গইলা শিয়াল কুত্তাই খাইছিল। আমাগো আত্মা এখনো এইখানে আটকাইয়া আছে। তাহলে আপনি আমাগো এইখানে কেন আনছেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই। ক্ষতি করো নাই ঠিক, কিন্তু তোমরা তো লাশ দাফন করো। তোমাগো হাত দিয়া দাফন হইলে লাশগুলো শান্তিতে ঘুমাইতে পারে। আমরা 20 বছর ধইরা দাফনের লাইগা অপেক্ষা করতাছি। আজ তোমরা আমাগো দাফন করবা, আর দাফন শেষ না হওয়া পর্যন্ত এই গ্রাম থাইকা বাইরে হতে পারবে না। বৃদ্ধের কথা শেষ হতে গ্রামের সেই মৃত মানুষগুলো করিম আর রতনকে চারপাশ ধরে ঘিরে ফেললো। তাদের ঘোলাটে চোখগুলো করিম আর রতনের দিকে স্থির। তাদের ফ্যাকাশে হয়ে যাওয়া হাতগুলো যেন করিম আর রতনের ধরার জন্য এগিয়ে আসছে। করিম বুঝতে পারলো এই মৃত আত্মা ক্ষোভে আর আক্ষোভে পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। এদের সাথে জোর করে বা ভয় পেয়ে লাভ নেই, এদের আক্ষেপ মেটাতে হবে। আপনারা থামেন, আপনারা সবাই থামেন। করিমের ভারী গলায় আওয়াজে মৃত মানুষগুলো একটু থমকে দাঁড়ালো। বৃদ্ধ লোকটা করিমের দিকে তাকালো। আমি মানতেছি আপনি লোকে অনেক বড় অন্যায় হয়েছিল, বিনা দাফনে পইরা থাকা অনেক বড় কষ্টের, কিন্তু আপনারা তো কেউ শরীর নিয়ে জিন্দা নাই। আপনারা তো সবাই আত্মা, আর আত্মা মাটির তলে কবর দাফন করা যায় না। তাহলে আমরা কেমনে মুক্তি পামু? আমাগো আত্মা তো এই গ্রামে বন্দী হইয়া আছে। হ্যাঁ, মুক্তি পাবেন, আল্লাহর কালামে সবকিছু মুক্তি আছে। দাফন শুধুমাত্র মাটি হয় না, দাফন আত্মারও হয়। আপনারা আমাদের আর অন্তরে ছাড়া দেন। আমি কথা দিচ্ছি, আমি এখানে আপনাগো সবার গায়েবানা জানাজা পড়মু। আপনাগো আত্মার শান্তির লাইগা আল্লাহর কাছে মাফ চাইমু। করিমের কথা শুনে বৃদ্ধ লোকটা এবং চারপাশের মৃত মানুষগুলো যেন একটু শান্ত হলো। তাদের চেহারায় সেই ভয়ঙ্কর রূপটা ধীরে ধীরে অবস্থায় ফিরে আসতে লাগলো। তুমি সত্যি আমাগো জানাজা পড়াইবা আর আমাগো লইগা দোয়া পড়বা? হ চাচা, আমি আল্লাহর কাছে সাক্ষী রাইখা কথা দিতাছি। রতন, ওযু করার দরকার নেই, তায়াম্মুম কইরানে এই মৃত আত্মাগো আজ আমাগো মুক্তি দিতে হইব। রতন আর কোনো কথা না বলে মাটির উপরে দুহাত ঘষে তায়াম্মুম করে নিল।
করিমও তায়াম্মুম করলো। তারপর করিম সামনে গিয়ে ইমামের মতো দাঁড়ালো। করিম খুব দারাজ আর স্পষ্ট গলায় তাকবীর বলে নামাজ শুরু করলো। রতন পিছনে দাঁড়ালো আর তাদের পিছনে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে অচিনপুরের গ্রামে সেই শত শত মৃত মানুষ। চারপাশের কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাতে শুরু হলো এক অদ্ভুত গায়েবানা জানাজা। জীবিত দুই মানুষ পড়ছে মৃত আত্মাদের জানাজা নামাজ। জানাজার শেষে করিম দুহাত তুলে মোনাজাত ধরল, হে আল্লাহ, এই অচিনপুর গ্রামের মানুষগুলা বিনা দাফনে অনেক বছর ধইরা কষ্ট পাইতেছে। তাগো কেউ আসিল না, আজ আমরা তাগো প্রতিনিধি হইয়া আপনার দরবারে তাগো লাইগা মাফ চাইতাছি। আপনি তো রহমার নূর রহিম, এই আত্মাগুলোরে আপনি মাফ কইরা দেন, তাগো বেহেশতের নসিব কইরেন, তাগো এই বন্দি দশা থাইকা মুক্তিদান করেন মাবুদ। করিমের মোনাজাত শেষ হওয়ার সাথেই একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। গ্রামের উপর থেকে সেই ভারী কুয়াশা আর অন্ধকার যে মুহূর্তে মধ্যেই পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেল। আকাশটা চাঁদটা একদম স্পষ্ট হয়ে উঠল। করিম আর রতন চোখ খুলে দেখলো তাদের সামনে আর কোনো মৃত মানুষ নেই, সেই বৃদ্ধ মানুষটাও নেই। গ্রামের মাটির ঘরগুলো সব ভেঙে মাটিতে মিশে আছে। পুরো জায়গাটা আসলে একটা বিশাল জনশূন্য প্রান্তর ছাড়া আর কিছুই নয়। ভাইজান, গ্রাম কই? আর ওই মানুষগুলো কই গেল? হ্যাঁ, তাগো মুক্তি হইয়া গেছে রে রতন, তাগো আর এই দুনিয়াতে আটকাইয়া থাকার কোনো কারণ নাই। 20 বছরের একটা বড় আক্ষেপ আজকা আমাগো গাইবানা জানাজার ওসিলায় আল্লাহ কবুল কইরা নিয়েছে। করিম আর রতন পেছনে ফিরে তাকালো। তাদের ভ্যানটা একটু দূরে রাস্তার উপরে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে, চাকাগুলো আর মাটিতে গেঁথে নেই। রতন দৌড়ে গিয়ে ভ্যানের হাতল ধরলো। ভাইজান চলেন, আজকে রাতে যে অভিজ্ঞতা হইল তা জীবনে ভুলতে পারবো না। আইজ আমরা শুধু একটা লাশ না, আজ একটা গ্রামের লাশের দাফন কইরা আইলাম। করিম আর রতন ভ্যান নিয়ে মূল রাস্তার দিকে এগিয়ে গেল। অচিনপুর গ্রামের সেই প্রশান্তটা এখনো পর্যন্ত একদম শান্ত। সেখানে আর কোনো হাহাকার নেই, কোনো মৃত আত্মার আনাগোনা নেই। করিমের দারাজ গলায় মোনাজাতে সেই প্রশান্তের প্রতিটা ধূলিকণা শান্তিরূপে বুঝিয়ে দিয়েছে। আর তারপর রাত শেষ হতে না হতেই তারা পৌঁছে গেল নিজেদের বাড়িতে। তো গাইস, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপাতত বাই বাই, ভালো থাকবেন সবাই।